হ্যালো বন্ধুরা, অভিশপ্ত রাতের ৬৪ নম্বর এপিসোডে তোমাদের স্বাগত। আশা করি তোমরা সকলেই সুস্থ আছো, ভালো আছো। আজকের কাহিনীটা আমাকে অনিন্দ ইনস্টাগ্রাম করে পাঠিয়েছে মুর্শিদাবাদ থেকে। প্রথমেই আমি অনিন্দকে আন্তরিক শুভকামনা জানাই এমন সুন্দর একটা লোমহর্ষক কাহিনী অভিশপ্ত রাতের সাথে শেয়ার করার জন্যে। তোমরা মাঝে মধ্যেই ডাক্তারদের অপকীর্তির কথা খবরের কাগজে, টিভি বা সোশ্যাল মিডিয়ার মাধ্যমে জানতে পারছো। ইদানিং এই সমস্ত ঘটনার ঘনঘটা মানুষকে যেমনটা ভীত করেছে, তেমনটাই মানুষ তার জীবনের প্রতিরক্ষার ক্ষেত্রে চিন্তিত হয়ে পড়ছেন। ডাক্তারদের আমরা অবতার হিসেবে বিচার করে থাকি, কিন্তু স্বয়ং ডাক্তারবাবুই যদি মৃত্যুদূত হন, তবে আমাদের আর কিছুই করার থাকে না। আজকের এই কাহিনী আমাদের এই রকমই এক নরপিশাচ ডাক্তারবাবুর কাছে নিয়ে যাবে। চলো তবে বন্ধুরা, সাবধানে বসো এবং মন দিয়ে গল্পটা পুরোটা শোনো। তোমাদের ভয় লাগতে বাধ্য। ঘটনাটা একটু পুরনো, আজ থেকে 25 বছর আগেকার 1999 সালের মুর্শিদাবাদের সেই সময়কার এক বিখ্যাত প্রাইভেট নার্সিং হোম। নামটা আমি এখানে বলছি না, যদিও সেই নার্সিং হোমটি এখন বন্ধ, ভগ্নপ্রায়। ওই নার্সিং হোমটি যার ছিল, তিনি নিজেও একজন ডাক্তার ছিলেন। ওখানে মূলত অপারেশনটাই বেশি হতো। স্থানীয় মানুষেরা সেই ডাক্তারবাবুকে ভগবান মানতেন। ওনার হাত যশ ছিল খুবই। ওনার ওষুধে রোগী সেরে যেতেন খুবই দ্রুত। ওই নার্সিংহোম ওই অঞ্চলে একচেটিয়া ব্যবসা করছিল এবং ফুলে ফেপে উঠছিল। যখন ডাক্তারবাবু ওটি করতে ঢুকতেন, তখন তিনি অদ্ভুতভাবেই কোনো নার্স সাথে রাখতেন না। দুজন পুরুষ জুনিয়র ডক্টর তার সাথে থাকতেন, তাকে বিভিন্ন কাজে সাহায্য করবার জন্য। ওই ডাক্তারবাবুর কেরিয়ারের প্রথম দিকটায় ওনার অপারেশনের পর রোগীর সেরে ওঠার সাফল্যের হার অনেক বেশি থাকা সত্ত্বেও পরের দিকটাতে তা প্রায় তলানিতে গিয়ে ঠেকে। এমন একটা সময় আসে যখন রোগীর পরিবার ওই নার্সিংহোমে তাদের রোগী ভর্তি করতে ভয় পেতে আরম্ভ করেন, কারণ তারা তাদের রোগীর অপারেশন টেবিলেই মৃত্যুর আশঙ্কা করতে আরম্ভ করেন। বিভিন্ন ঘটনাও অলৌকিকভাবে ইতিমধ্যেই ঘটে গিয়েছিল ওই রহস্যময় নার্সিংহোমে। ওই ডাক্তারবাবুর ব্যবহার ও কথাবার্তায় একটা অদ্ভুত পরিবর্তন এসেছিল। ওই দুজন পুরুষ জুনিয়র ডক্টর যারা ওই ডাক্তারকে অপারেশন থিয়েটারে সাহায্য করতেন, তারা পর্যন্ত ওনার সাথে ওটিতে যেতে ভয় পেতে আরম্ভ করেন। ওনাদের কথা শুনলে বন্ধুরা, তোমরা রীতিমতো ভয় পেয়ে যাবে। ওনারা বলাবলি করতেন যে ওই ডাক্তারবাবু ওটি টেবিলের ওপরের সার্চ লাইটটা জ্বালানোর পরপরই ওনার দুটো চোখ বড় বড় আর সেগুলো লালচে হয়ে যেত। তিনি পেশেন্টের দিকে এমনভাবে তাকাতেন যেন সেই পেশেন্ট তারই শিকার এবং ওই ভুতুড়ে ডাক্তারবাবু বহু বছরের ক্ষুধার্ত। অপারেশন শুরু হবার পর বিভিন্ন ছুতো নাতাতে তিনি ওই দুজন ডাক্তারবাবুকে অন্য কাজে ব্যস্ত রেখে তিনি দীর্ঘ সময় ধরে পেশেন্টের কেটে ফেলা অংশের ওপর ঝুঁকে থাকতেন। একবার একজন জুনিয়র ডক্টর অক্সিজেন
প্রেশার মিটারটা ঠিক মতন কাজ করছে না, এই কথা ওই ডাক্তারকে বলতে এসে আঁতকে ওঠেন। তিনি দেখেন যে ওই রহস্যময় ডাক্তারবাবু পেশেন্টের কাটা পেটের প্রায় ভেতরে মাথা ঢুকিয়ে রেখেছেন। বিড়াল দুধ খাবার সময় যেমন মুখ দিয়ে চুকচুক শব্দ করে, ঠিক ওই রকমই একটা চাপা শব্দ বেরোচ্ছে। কয়েক মিনিট ওইভাবে থাকার পর ডাক্তারবাবু মুখ তোলেন। ধপাস করে একটা জোরে শব্দ হয়। ওই জুনিয়র ডক্টর চিৎকার করে অজ্ঞান হয়ে মেঝেতে লুটিয়ে পড়েন। অন্য জুনিয়র ডক্টরটি ওই স্থানে দৌড়ে আসেন। ডাক্তারবাবু তখন একেবারে নর্মাল। উনি ওই জুনিয়র ডক্টরকে জোরে ধমকে বলেন যে ওই রকম কমজোর মানুষ কেন ডক্টর হয়েছেন। উনি অন্য কোনো 4th ক্লাস স্টাফকে ডেকে আনতে বলেন। ওই অজ্ঞান হওয়া জুনিয়র ডক্টরকে নিয়ে গিয়ে নিচের তলার মেল ওয়ার্ডের একটা বেডে শোয়ানো হয়। অদ্ভুতভাবেই ওই অপারেশন হওয়া রোগীটিও মারা যান। ডেথ সার্টিফিকেটে লেখা হয় মৃত্যুর কারণ অ্যানিমিয়া, অর্থাৎ রক্তাল্পতা বা রক্তহীনতা। অথচ ওই পেশেন্ট পার্টির মত অনুযায়ী তাদের পেশেন্ট একেবারে সুস্থ ও স্বাস্থ্যবান ছিলেন। উনি শুধুমাত্র অ্যাপেন্ডিক্স অপারেশনের জন্যই ভর্তি হয়েছিলেন ওই ভুতুড়ে নার্সিংহোমে। ওই অঞ্চলে হুলস্থুল পড়ে যায়। মানুষ সন্দেহ করতে আরম্ভ করেন যে নিশ্চয়ই ওই নার্সিংহোমে কিছু না কিছু গন্ডগোল আছেই। গত 7 দিন ধরে 3 জন পেশেন্টের ওটি হয়েছে এবং ওই 3 জনই রক্তহীনতার কারণেই মারা গিয়েছেন। তোমাদেরও কি মনে হচ্ছে না যে এটা অস্বাভাবিক ঘটনা? ওই ঘটনা কাকতালীয় হতেই পারে, কিন্তু খুব কি স্বাভাবিক? 8ম দিনের সন্ধেবেলাতে রিসেপশনের কম্পিউটার মনিটরে একটা ইমেল ভেসে ওঠে। ওই ডাক্তারবাবুর স্ত্রী ও ছেলে সেটি পাঠিয়েছিলেন। ওনারা বিদেশে থাকেন। ইমেলটি এই রকমের। আপনারা নিশ্চয়ই অবগত আছেন যে ডক্টর এক্স ব্যানার্জি, আমি নামটা বলবো না সেই কারণে এক্স বলছি, গত 8 দিন আগে কার্ডিয়াক অ্যারেস্ট বা শ্বাসযন্ত্র বন্ধ হবার কারণে ইহলোক ত্যাগ করেছেন। ওনার পারলৌকিক অনুষ্ঠান ওনার মুর্শিদাবাদের বাসভবনে আগামী 13ই এপ্রিল শুক্রবার, ডেটটা 13 দিনের মাথায় যে অনুষ্ঠানটা হয় সেটাই অনুষ্ঠিত হবে। আপনারা সকলেই অনুষ্ঠানে উপস্থিত হয়ে ওনার বিদেহী আত্মার শান্তির জন্য প্রার্থনা করে নিমন্ত্রণ রক্ষা করে আমাদের বাধিত করবেন। ইতি মিসেস ব্যানার্জি অ্যান্ড সুমিত ব্যানার্জি ব্র্যাকেটে সন, ছেলে। নার্সিংহোমের রিসেপশনিস্ট মিস অনিন্দিতা সোম এবং অন্যান্য স্টাফরা, এমনকি অন্যান্য ডাক্তারবাবুরা যারা ওই নার্সিংহোমের চেম্বারে বসে সপ্তাহের বিভিন্ন দিনে পেশেন্ট দেখতেন, সবাই শুধুই যে অবাক হন তাই নয়, খুবই ভীত হয়ে পড়েন ওই ইমেলের খবর শুনে। রিসেপশন থেকে ফোন করে মিসেস ব্যানার্জির সাথে যোগাযোগ করা হয় ইমেলের সত্যতা যাচাই করার জন্যে। মিসেস ব্যানার্জিও একই কথা বলেন। রিসেপশনিস্টের হাত থেকে সেলফোনটা পড়ে যায় ভয়েতে। এ কি করে সম্ভব? ডক্টর ব্যানার্জি তো রেগুলার নার্সিংহোমে আসছেন আর গত 7 দিনে 3টে ওটিও করেছেন, যদিও 3 জনই একই কারণে মারা গিয়েছেন, রক্তাল্পতা। যে জুনিয়র ডক্টর অজ্ঞান হয়ে গিয়েছিলেন ওটি রুমের মেঝেতে, তিনি সুস্থ হলে পর তাকে তার অজ্ঞান হয়ে যাবার কারণ জিজ্ঞাসা করাতে তিনি বলেছিলেন,
আমি ডক্টর ব্যানার্জির কাছে যাই অক্সিজেন প্রেশার মিটারটা ঠিকমতো কাজ করছে না সেটা বলার জন্যে। ডক্টর ব্যানার্জি তখন পেশেন্টের কাটা পেটের ভেতর মুখ ঢুকিয়ে দাঁড়িয়েছিলেন। একটা চুকচুক করে শব্দ হচ্ছিল। আমি তাকে দ্বিতীয়বার ডাকাতেই তিনি বিরক্ত হয়ে মুখ তুলে আমার দিকে তাকান। আমি দেখি তার মুখের মাস্ক খোলা, চোখ দুটো দুধের মতো সাদা, পুরো মুখে রক্ত মাখানো, চোয়াল বেয়ে তাজা রক্ত পড়ছে এবং তার মুখে অদ্ভুত একটা শান্তি। আমি বুঝলাম তিনি মানুষ নন, একজন মৃত ভ্যাম্পায়ার যিনি মানুষের রক্ত খেয়ে বেঁচে আছেন। আমার চোখের সামনে ওই ঘৃণ্য অচেনা ডক্টর ব্যানার্জিকে দেখে এক অদ্ভুত অন্ধকার নেমে আসে। মাথা ঘোরাতে থাকে, পেট গুলিয়ে ওঠে, আমি অজ্ঞান হয়ে পড়ে যাই মেঝেতে। তারপর আর কিচ্ছু আমার মনে নেই। জ্ঞান ফিরলে পর আমি নার্সের মুখে শুনি যে আমি নাকি প্রায় 1.5 দিন ঘুমিয়েছিলাম। আজ ইমেলের খবরটা পেলাম। 2-2 4 করে যেটা বুঝতে পারছি সেটা হলো যে ডক্টর ব্যানার্জির মৃত্যুর পর তার অতৃপ্ত আত্মা ভ্যাম্পায়ার হয়ে উঠেছে, যে শুধুমাত্র মানুষের রক্ত চায় এবং 7 দিনে 3 জন পেশেন্টের মৃত্যুর কারণও তার ভ্যাম্পায়ার হয়ে পেশেন্টের রক্ত শুষে খাওয়ার কারণেই। নার্সিং হোম থেকে কনফার্ম করার জন্য ডক্টর ব্যানার্জির সেলফোনে একটা ফোন করা হয়। অপর প্রান্ত থেকে এক মহিলার ডিজিটাল কণ্ঠস্বর ভেসে আসে। আপনি যেই নাম্বারটিতে ফোন করেছেন তার কোনো অস্তিত্ব নেই। দয়া করে ফোন করার আগে নাম্বারটি যাচাই করুন। এখন ওই নার্সিং হোম একটা ধ্বংসস্তূপ। বর্তমান মুর্শিদাবাদ শহরে নামকরা কিছু নার্সিং হোম রয়েছে, আর সেখানকার চিকিৎসা ব্যবস্থাও যথেষ্ট উন্নত। কিন্তু এখনো নাকি বছরের বিশেষ কিছু দিনে, স্পেশালি অমাবস্যার রাতে, ওই সুবিশাল রহস্যময় ডক্টর ব্যানার্জির নার্সিংহোমের ওটি রুমের জোরালো আলোটা ফ্লিকার করে। অনেকেই নাকি তা প্রত্যক্ষ করেছেন। কিন্তু প্রশ্ন হলো বন্ধুরা একটাই, ডক্টর ব্যানার্জির পেশেন্ট এখন কারা? মানুষ তো নয় নিশ্চয়ই। কি বলো বন্ধুরা? তোমাদের গল্পটা যদি সত্যি ভালো লেগে থাকে তাহলে গল্পটাকে একটা লাইক করো, আর যদি চ্যানেলে তোমরা নতুন হয়ে থাকো প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমাদের পরিবারের একজন সদস্য হয়ে থেকো। ধন্যবাদ। গুড নাইট, শুভরাত্রি। তোমাদের রাত শুভ হোক।